পুলিশ যেতে ভয় পেয়েছে, মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নে ডক্টর ইউনূস। মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। এদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া। এবং সর্বশেষ জানাবো, জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক ঐকমত্যের জন্য ভোটের প্রস্তুতিতে ধীর গতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ যেতে ভয় পেয়েছে, মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নে ডক্টর ইউনূস। শেখ মুজিবুর রহমানের বাসভবন গুড়িয়ে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সে সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল, পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। যখন সিটি কর্পোরেশন বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল, তখন প্রশাসন কেন চুপ ছিল? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, দেশে সে সময় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল, সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। তিনি আরো বলেন, সে সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল, পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব। পরবর্তী সরকারে থাকার কোনো ইচ্ছে নেই। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আরো বলেন, এটা এমন এক সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল। মানুষ তখন বলছিল, আমার ভাইকে, ছেলেকে, বোনকে তোমরা গুলি করেছো, এখন আমাকে বাড়ি যেতে বলছো। মানুষ তখন পুলিশের উপর ক্ষুব্ধ ছিল। তখন পুলিশ যদি রাস্তায় নামতো, জনগণ তাদের মারধর করত। আমরা সেই পুলিশকে পেয়েছিলাম যারা কিছুদিন আগেই শিশুদের উপর গুলি চালিয়েছে, যোগ করেন তিনি। তবে ডক্টর ইউনূস বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ভাগ্যক্রমে সময় আমাদের পক্ষে কাজ করেছে। মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে। এখন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্তত 10 জন এ সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে 24শে জুন দেশটিতে যাওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল চীন যাচ্ছেন। চীনা সরকার সহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর। এদিকে 17 জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। চীন সফর প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এর আগে চীন গিয়েছিলেন, সেটি ছিল মাল্টিপার্টি ডেলিগেশন। ওখানে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, সাংবাদিকরা ছিলেন। এখন সেটা হচ্ছে বিএনপি ডেলিগেশন। এটা মহাসচিব নেতৃত্ব দেবেন, সিনিয়র 10 জনের মতো যাবেন। যদি সবকিছু অর্গানাইজ হয়ে যায় তাহলে জুনের শেষ দিকে যাওয়ার কথা। পার্টি টু পার্টির মধ্যে সম্পর্ক বাড়ানোই এই সফরের উদ্দেশ্য। ওখানে সাধারণত পার্টি এবং সরকার একসঙ্গে কাজ করে থাকে। জানা গেছে, প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় সংলাপ করে থাকে। এর আগেও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে চীন আমন্ত্রণ জানিয়েছিলেন। এবারে প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি। সম্ভাব্য সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনীতির বিষয়টি উঠে আসবে বলে মনে করা হচ্ছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া। ভারতে বিদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে। এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, মে থেকে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্য 303 জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে। গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল বিদেশি ঘোষিত 30,000 মানুষের মধ্য থেকে এই পুশব্যাক করা হয়। আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা। তাদের পরিবার ও জমিজমা উভয় রাজ্যে রয়েছে। এই রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে যাদের শিকড় বাংলাদেশে। মানবাধিকার কর্মীরা বলছেন, তাদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবারকে প্রায়ই ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়। তারা এতটা দরিদ্র যে উচ্চ আদালতের ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য রাখেন না। সরকারের রোষে পড়ার আশঙ্কায় মানবাধিকার কর্মীরা বলেছেন, এই বিতাড়ন অভিযানে শুধু মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফে, তবে তিনি তাৎক্ষণিকভাবে বক্তব্যের অনুরোধে সাড়া দেননি।
জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক ঐকমত্যের জন্য ভোটের প্রস্তুতিতে ধীর গতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ধীরগতিতে চলছে। ভোট আয়োজনের জন্য অপরিহার্য এমন নীতি নির্ধারণী বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন। বিষয়গুলো চূড়ান্ত করার ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্যের জন্য অপেক্ষা করছে ইসি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরপিও সংশোধন, নির্বাচনী আচরণ বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন। আরও আছে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন ও ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ এবং পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন কার্যক্রম। তবে যেসব কাজের সঙ্গে সংস্কার ও রাজনৈতিক সম্পৃক্ততা নেই সে কাজগুলোর প্রস্তুতি নিয়ে রাখছে ইসি। এরই অংশ হিসেবে ভোট গ্রহণের কাজে ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, মার্কিন সিল, জ্ঞানী ব্যাগ, লাল গালা সহ ভোট গ্রহণের মালামাল সংগ্রহের কাজ চলমান রয়েছে। নির্বাচনে বিভিন্ন ফর্ম ও প্যাকেট ছাপার প্রস্তুতি নিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ইসির একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, যেসব বিষয়ে ইসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না সেগুলো প্রাথমিক কাজ এগিয়ে রাখছে। তৈরি করা হচ্ছে আইন ও বিধিমালাগুলো সংশোধনী খসড়া, যাতে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পরপরই কাজগুলো দ্রুত শেষ করা যায়। ডিসেম্বর থেকে এপ্রিল মাসের যে কোনো সময়ে সরকার ভোট করতে চাইলে তা যেন করতে পারে সেই লক্ষ্যমাত্রা মাথায় রাখছে কমিশন। জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলে, নির্বাচনের প্রস্তুতিমূলক দৈনন্দিন কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা লাগে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুন জুলাই মাসের মধ্যে আমরা এসব বিষয়ে ক্লিয়ার হব। আশা করছি অল্প সময়ের মধ্যে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পেয়ে যাব। একাধিক সূত্র জানিয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট করলে কী ধরনের সুবিধা অসুবিধা হতে পারে সে বিষয়ে ইসির সঙ্গে পরামর্শ করেছে সরকার। এরপরই প্রাথমিকভাবে এপ্রিলে ভোটের ঘোষণা আসে। তবে এপ্রিলে ভোট করতে হলে তফসিল দিতে হবে রমজান মাসে। রমজান মাসের পরিবেশের সঙ্গে নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র জমা প্রত্যাহারের মতো বিষয়গুলো সঙ্গতিপূর্ণ নয়। পাশাপাশি এপ্রিলে এসএসসি পরীক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মাথায় রাখছে সরকার ও ইসি। একাধিক নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিলে কিছু কিছু বিষয়ে জাতীয় সনদের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তখন একই কাজ একাধিকবার করা লাগতে পারে। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচন কমিশনারদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তারা বলেন, ইতিমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশন তাদের মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে। এছাড়া ইসি এমন কাজ করতে চায় না যাতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এজন্য রাজনৈতিক ঐকমত্যের জন্য অপেক্ষায় আছে ইসি। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের দিকেও দৃষ্টি রয়েছে। নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুতের কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। কবে নাগাদ জুলাই সনদ ঘোষণা করা হবে জানতে চাইলে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই মাসে একটা পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি আগামী মাসেই তা চূড়ান্ত করা সম্ভব হবে।